এই গল্পের শুরুতে আমরা একটি জনশূন্য বাড়িতে দুই মা মেয়েকে দেখতে পাই। মা খুব আতঙ্কিত ছিলেন, কারণ তাদের গ্রামের মানুষদের সাথে গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটছিল। তার মেয়ে মাকে বোঝানোর চেষ্টা করছিল, মা এমন কিছু না, আমরা পুরোপুরি নিরাপদ আছি। কিন্তু মা তাকে বারবার বাড়ির বাইরে যেতে বারণ করতে থাকেন। তিনি বলেন, বাইরে যেও না, বাইরে বিপদ আছে। মেয়েটি তার মায়ের কথা না শুনে বাইরে চলে যায়। সেখানে সে কাপড় শুকোতে দিতে শুরু করে। ঠিক তখনই সে একটা অদ্ভুত শয়তানের মতো গর্জন শুনতে পায়। সে বুঝে যায় যে তার গ্রামের মানুষদের মতোই তারও খারাপ পরিণতি হতে চলেছে, সেও বাঁচবে না। যখন সে মুখ ঘুরিয়ে পেছনে তাকালো, তখন দেখল একটি অদ্ভুত প্রাণী, যার চোখ ছিল না, সেটি তার পেছনে দাঁড়িয়ে তাকে অনুভব করছে। সেই প্রাণীটি এক আঘাতেই অত্যন্ত নির্মমভাবে তাকে ছিন্নভিন্ন করে দিল। মেয়েটির মৃত্যুর আগে শেষবারের মতো যে চিৎকার বেরোলো, তা তার মা শুনতে পেলেন। মা বুঝতে পারলেন যে তার মেয়েও সেই অদ্ভুত দেখতে শয়তানের শিকার হয়েছে, যা পুরো শহর জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছে। তিনি তার মেয়েকে দেখতে বাইরে এলেন, কিন্তু এটিই ছিল তার সবচেয়ে ভুল সিদ্ধান্ত। ভয়ে তিনি আবার বাড়ির ভেতরে চলে গেলেন। কিন্তু তিনি এটা পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে সেই দানবটিও তার বাড়ির ভেতরে ঢুকে গেছে। বাঁচতে হলে তিনি তার ড্রয়ার থেকে বন্দুক বের করে গুলি ভরতে শুরু করলেন। তিনি শব্দ করছিলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে এই দানবটি দেখতে পায় না, শুধু শব্দ শুনে তার শিকার ধরে। তার মনে হচ্ছিল তিনি শয়তানটিকে মেরে ফেলতে পারবেন। তিনি চেয়েছিলেন তার জীবন বেঁচে যাক, কিন্তু তার খুব ভয় করছিল। ভয়ে তার হাত এত কাঁপছিল যে লোড করা কিছু গুলি মাটিতে পড়ে গেল। খুব সাবধানে তিনি সামনে এগোলেন, কিন্তু সেই দানবটিকে আকৃষ্ট করার জন্য গুলির সেই সামান্য শব্দই যথেষ্ট ছিল। দানবটি এখন তার পিছনে এসে দাঁড়িয়েছিল এবং হঠাৎ তার উপরেও আঘাত করে তাকেও নির্মমভাবে হত্যা করল। এরপর আমরা এই দানবটির একটি অদ্ভুত রূপ দেখলাম। তার মুখ থেকে কিছু অদ্ভুত তরল বেরোচ্ছিল, যা দেখতে খুব নোংরা ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে গল্পের প্রধান চরিত্র রিটাকে দেখানো হয়। রিটার মা সেই শহরেই থাকেন যেখান থেকে গল্পের শুরু হয়েছিল, যে শহরে সেই অন্ধ দানবটি রয়েছে। রিটার মা এই শহরে ঘটা কোনো কিছুই রিটাকে বলেননি, কিন্তু রিটা এই কারণেই বেশ চিন্তিত ছিল যে তার বাবা গত 3 দিন ধরে বাড়ি ফেরেননি। তখন তার মা অজুহাত দিয়ে বলেন যে তিনি প্রায়ই বাড়ি ফেরেন না, ফিরে আসবেন। কিন্তু রিটার অস্থিরতা বাড়তে থাকে, তাই সে সিদ্ধান্ত নেয় যে কালই সে তার পরিবারকে নিয়ে তার মায়ের কাছে সেই শহরে যাবে। তার মা তাকে খুব বারণ করতে চাইলেন, প্লিজ এখন আসার দরকার নেই, এখানে এসো না, এখানে বিপদ। কিন্তু রিটা তার মায়ের একটিও কথা শোনে না। পরের দিন সকাল হলে এবং দেখা পেল রিটা এবং তার স্বামী এলেন তাদের মায়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ঠিক সেই সময় বেন তৈরি হয়ে আসে। তারা জিজ্ঞেস করল, চার্লি কোথায় গেল, আমাদের দেরি হচ্ছে। চার্লি ছিল তাদের মেয়ে। তখন বেন বলল, আজও সে টাইলরের সাথে ঝগড়া করছে। টাইলর ছিল চার্লির বন্ধু। বেন তার বাবাকে জিজ্ঞেস করল, যদি এদের মধ্যে এত বনিবনা নাই হয়, তবে তারা একে অপরকে ছেড়ে দিচ্ছে না কেন? তখন তার মা বোঝালেন যে সম্পর্কে এমনটা হয়েই থাকে, এর জন্য সময় দিতে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। এর মধ্যেই টাইলার এবং চার্লিও বাইরে চলে আসে। চার্লি তার মা বাবাকে বলতে শুরু করে যে আজ টাইলার আমার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিল, কিন্তু এখন যেহেতু আমাদের দাদির বাড়িতে যেতে হচ্ছে, তাই আমি তাকে আমার সাথে যেতে বাধ্য করছিলাম। টাইলারও রাজি হয়ে গিয়েছিল। এবার এই 5 জন দাদির শহরে যাওয়ার জন্য রওনা হয়। প্রায় আধা দিন যাত্রা করার পর তারা রিটার শহরে পৌঁছায়। শহরের বাইরেই তারা একটা ল্যাব দেখতে পায়। তারা রিটাকে এই ল্যাব সম্পর্কে জিজ্ঞেস করলে রিটা জানায়, কেউ জানে না এই ল্যাবে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এটি এখানে কেন আছে। তবে বহু বছর ধরে এই ল্যাবটি এখানে এভাবেই পড়ে আছে। ল্যাবের বাইরে লেখা ছিল, এখানে কিছু বিপজ্জনক পরীক্ষা চলছে, এখানে বিপদ। যাই হোক, তারা গাড়িতে চেপে সেই ল্যাব থেকে তাদের দাদির বাড়ি পর্যন্ত যাত্রা শেষ করে। বহু বছর পর রিটা তার মায়ের সাথে দেখা করার জন্য খুবই উচ্ছ্বসিত ছিল। কিন্তু যেই সে বাড়ির ভেতরে ঢুকল, অদ্ভুত বিষয় হলো তার বাড়ির দরজাগুলো খোলা ছিল এবং ভেতরে তার মা বাবা কেউই ছিলেন না। সে পুরো বাড়ি খুঁজে দেখল, কিন্তু কোথাও তার মা বাবাকে দেখতে পেল না। সে যখন খুব বিচলিত হয়ে পড়ল, তখন এলেন বলল, ঘাবড়ানোর কিছু নেই, হয়তো তারা তাদের প্রতিবেশীর বাড়িতে গেছেন। এটা ভেবে রিটা এখন সেই বাড়িতে পৌঁছালো যেখান থেকেই গল্পের শুরু হয়েছিল এবং যেখানে আগে 2টি মহিলা মারা গিয়েছিলেন। আশ্চর্যের বিষয়, এই বাড়িটিও খোলা ছিল।
সে ডাকাডাকি করেও পুরো বাড়ি খুঁজেও কাউকে পেল না। এটা দেখার পর রিটা এখন আরও বেশি চিন্তিত ও আতঙ্কিত হতে লাগলো। তখন এলেন বলল, হয়তো তারা তোমার বাবাকে নিয়ে হাসপাতালে গেছেন। তোমার বাবার তো সবসময় শরীর খারাপ থাকে। যখন তারা এই বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখন তারা জায়গায় জায়গায় রক্তের দাগ দেখল, এমনকি বাড়ির ভেতরে অনেক রক্তের ছিটা ছিল। এটা দেখার পর এখন এলেনও কিছুটা ভয় পেতে শুরু করলো। তাদের মাথায় আসছিল না যে এই বাড়িতে বা এই শহরে আসলে হচ্ছেটা কি। যাই হোক, আপাতত রিটা তার মায়ের বাড়িতে ফিরে আসে এবং তার বাচ্চাদের বলতে শুরু করে যে তারা তার মাকে খুঁজতে হাসপাতালে যাচ্ছে। বেনও তাদের সাথে যাওয়ার জন্য বায়না করে, তাই তারা দুজনেই রাজি হয়। তারা তিনজন যখন হাসপাতালের দিকে যাওয়ার জন্য গাড়িতে চড়ল, অদ্ভুত ব্যাপার হলো তাদের গাড়ি স্টার্টই হচ্ছিল না, অথচ এই গাড়ি তো ঠিকঠাকভাবে এখানে এসেছিল। এসব দেখে এলেন খুব হতবাক হয়ে গেল যে এমনটা কিভাবে হতে পারে, কারণ সে সম্প্রতি তার গাড়ির নতুন সার্ভিস করিয়েছিল। যাই হোক, এসব ভাবার সময় ছিল না। তারা গাড়ি থেকে নেমে পড়ল। এলেন তার মেয়ে চার্লি এবং টাইলরকে গাড়িটি পরীক্ষা করার দায়িত্ব দিয়ে নিজে হেঁটে হাসপাতালের দিকে রওনা হলো। এই তিনজন যখন হেঁটে শহর পেরোচ্ছিল তখন তাদের খুব অদ্ভুত লাগছিল। তারা দূর দূর পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছিল না। সমস্ত হোটেল, বাড়ি, দোকান এমনভাবে খোলা পড়েছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে পালিয়ে গেছে। এই জায়গাগুলোর যেন কারো কোনো পরোয়াই ছিল না। রিটাও খুব বিচলিত হয়ে পড়েছিল। এই শহরে কি চলছে তার মাও তাকে কখনো বলেননি। সে নিজেও এই শহরে বহু বছর পরে এসেছিল। এই সময় তারা একটা রেস্টুরেন্ট পরীক্ষা করছিল। সেখানে লাগানো আয়নায় তারা টাটকা রক্তের হাতের ছাপ দেখতে পেল। তারা এখন আরও বেশি ভয় পেয়ে গেল। সেই দরজা খুলে ভেতরে আসার পর তারা দেখল যে সেখানে একাকী এক ব্যক্তি খুব খারাপ অবস্থায় পড়ে আছে। তারা দেখল যে সে রক্তে মাখামাখি এবং সে এখন প্রায় মরতে বসেছে। মরার আগে সে এলেনকে বোঝাতে বোঝাতে বলতে লাগলো, চলে যাও এখান থেকে। এখানে এসে তোমরা সবাই খুব বড় ভুল করেছ। যদি এখানে থাকো তাহলে মারা পড়বে। সে এসে তোমাদের মেরে ফেলবে। এই সব কথা বলার পর সেই লোকটি এলেনের হাতেই দম ত্যাগ করে মারা গেল। তার কথা শুনে এলেন বুঝে গিয়েছিল যে এই শহরে কোনো সত্তা অর্থাৎ কোনো অদ্ভুত জিনিস আছে যা সমস্ত মানুষকে মেরে ফেলছে এবং এখন তাদের জীবনও বিপন্ন। এইসব বিষয় থেকে সম্পূর্ণ অজ্ঞত বাইরে টাইলর এবং চার্লি তখনও গাড়ি পরীক্ষা করছিল। টাইলর এখানে খুব অবাক হচ্ছিল যে গাড়িটা কিভাবে বন্ধ হতে পারে। এর সব যন্ত্রাংশ তো একদম ঠিকঠাক মনে হচ্ছে। চার্লি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বিরক্ত হয়ে গিয়েছিল। সে টাইলরকে বলল, তুমি এই গাড়িটা ঠিক করো, আমি একটু আমাদের ফার্মের দিক থেকে ঘুরে আসি। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার এখানে কিছু অদ্ভুত মনে হচ্ছিল। কোনো মানুষ পর্যন্ত দেখা যাচ্ছিল না এবং ফার্মটিও পুরোপুরি খালি ছিল। সে নির্ভয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ অসাবধানে তার হাত থেকে একটি কাঁচের বোতল নিচে পড়ে গেল। সে জানত না যে তার সেই অসাবধানতা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। বোতল পড়ার আওয়াজ এখন সেই দানবটি শুনতে পেয়েছিল। সেই দানবটির ভয়ঙ্কর মুখ দেখানো হলো যা এখন এই ফার্মে এসে পড়েছে। ঠিক তখনই চার্লি সেই দানবটিকে তার ঠিক সামনে দেখতে পেল। তাকে দেখেই চার্লি হতবাক হয়ে গেল। সে এখন খুব ভয় পেয়ে গিয়েছিল। যখন সে দ্রুত দৌড়ে অন্য একটি ঘরের ভেতরে গেল তখন সেখানে গিয়ে তার জ্ঞান প্রায় উবে গেল। সে দেখল যে তার গ্র্যান্ডমাকে এই দানবটি তার রেশমের গুটির মতো জিনিসে বেঁধে ঝুলিয়ে রাখেছে, যেন দানবটি তাকে পরে খাওয়ার জন্য রেখে দিয়েছে। চার্লিকে দেখে গ্র্যান্ডমা তাকে বললেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, একদম আওয়াজ করবে না। সে আওয়াজ শুনে তোমার দিকে আকৃষ্ট হয়। সে দেখতে পায় না। তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। চার্লি এখান থেকে পালাতে না পারার আগেই পেছন থেকে সেই দানবটি এসে চার্লির ওপর আক্রমণ করে। সেই দানবটি চার্লিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। সে চার্লিকে মেরে ফেলার আগেই চার্লি তার হাত দিয়ে দানবটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দৌড়ে সে যখন টাইলরের কাছে পৌঁছালো তখন টাইলর তাকে আহত অবস্থায় দেখেই খুব বিচলিত হয়ে গেল, কিন্তু কিছু ব্যাখ্যা করার মতো সময় ছিল না। চার্লি দ্রুত টাইলরের হাত ধরে ট্রাকের দিকে দৌড়ে গেল। এই দুজন ট্রাকে ওঠার আগেই ট্রাক খোলার আওয়াজে সেই দানবটি হঠাৎ টাইলরের উপর হামলা করে তাকে মেরে ফেলে। চার্লি ট্রাকের ভিতরে ছিল। সে নিজের চোখে দেখতে পাচ্ছিল যে কিভাবে সেই দানবটি টাইলরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখা তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না, তাই সে ট্রাকের দরজা বন্ধ করে দিল এবং সঙ্গে সঙ্গে দানবটিও ট্রাকের উপর আক্রমণ করল। সে বুঝে গিয়েছিল যে চার্লি ট্রাকের ভিতরেই আছে, কিন্তু ট্রাক কিভাবে খোলা হয় তা সে জানত না। চার্লি যতক্ষণ ভিতরে ছিল ততক্ষণ নিরাপদ ছিল। চার্লিকে পাওয়ার জন্য এই দানবটি ট্রাক ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু সে তাতে ব্যর্থ হয় এবং আবার টাইলরকে খেতে শুরু করে। প্রথমে সে টাইলরকে তুলে ট্রাকের ওপরে ছুঁড়ে মারল, যার ফলে রক্তমাখা হাত উইন্ডোর ওপরে ছড়িয়ে পড়ে এবং ট্রাকের ভিতরে বসে থাকা চার্লি আরও ঘাবড়ে যায়। ইতিমধ্যে রাত হয়ে গিয়েছিল।
ঠিক সেই সময় বেন এবং তার মা বাবা চার্লিকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছালেন, কিন্তু তারা একেবারেই জানতেন না যে চার্লি তো আগেই সেই দানবের শিকার হয়েছে। তারা সেই ট্রাকে দানবের হাতের ছাপও দেখতে পেলেন। তারা সবাই বুঝে গিয়েছিল যে এখন তাদের খুব সাবধানে এগোতে হবে, না হলে সেই দানবটিও তাদের শিকার বানিয়ে ফেলবে। এই তিনজন সবেমাত্র একটু পা বাড়িয়েছিলেন, তখনই তারা হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন সেই দানবটি টাইলারকে ছিঁড়ে খাচ্ছে। তাদের যে কোনো মূল্যে এখন চার্লিকে বাঁচাতে হবে, কিন্তু তারা জানতেন যে যদি তারা ট্রাক খোলেন তাহলে সঙ্গে সঙ্গে দানবটি তাদের দিকে আকৃষ্ট হবে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাদের এটাই বুদ্ধিমানের মনে হলো যে তারা চার্লিকে সেই ট্রাকের মধ্যে ছেড়ে দিয়ে নিজেরা বাড়ির ভেতরে লুকিয়ে পড়বে। তারা ঠিক সেটাই করল। খুব ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে এলেন, দরজা বন্ধ করে রিটাকে বোঝানো শুরু করল, শোনো আমার কথা, সেই দানবটি আমাদের দেখতে পায় না, তাই আমরা চুপচাপ থাকব, সকাল হওয়ার অপেক্ষা করব। এরপর চার্লিকে বাঁচিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এর বাইরে আমাদের কাছে আর কোনো পথ নেই যা সেই দানবটির জন্য কিছু করা যায়। ভেতরে বসে থাকা চার্লিও জানালা দিয়ে তার পরিবারকে দেখছিল। অনেকক্ষণ অপেক্ষার পর এলেন ধীরে ধীরে দরজা খুলে চার্লিকে বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে গেল। আর এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় ভুল। তাদের মনে হচ্ছিল যে দানবটি এখান থেকে চলে গেছে, তাই খুব সাবধানে এলেন ট্রাকের দরজা খুলে দিলেন। কিন্তু ফিসফিসানির কারণে সেই দানবটি তাদের কাছে চলে এলো। এখন চার্লির সাথে এলেনের জীবনও বিপন্ন। সে জানত যে তারা দুজনেই একসাথে বাঁচতে পারবে না। তার পরিকল্পনা অনুযায়ী এলেন জোরে চিৎকার করে ওঠেন, যার ফলে দানবটি এসে তার ওপর আক্রমণ করে এবং চার্লি সেখান থেকে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে যায়। ভেতরে এসে রিটা দ্রুত তার মেয়েকে নিয়ে একটি বিছানায় শুইয়ে দিলেন। তার মেয়ের অবস্থা খুব খারাপ ছিল, সে খুব আহত হয়েছিল। আর বাইরে এলেনের কি অবস্থা তারা জানতেন না। সে আদৌ বেঁচে ছিল নাকি মারা গেছে তারা দেখতেও যেতে পারছিলেন না। বেন খুব ভয় পেয়েছিল। সে তার মাকে জিজ্ঞেস করল, মা, আসলে এসব কি হচ্ছে? তখন তার মা জানালেন যে হয়তো বাইরে তৈরি ল্যাবের লোকেদের কাজ হতে পারে। তারা হয়তো কোনো শক্তিশালী জিনিস বা কোনো অস্ত্র বানানোর কাজ করছিল। তাদের পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণেই নিশ্চয়ই এই দানবটি তৈরি হয়েছে এবং সুযোগের সদ্ব্যবহার করে সেই দানবটি সেই ল্যাবের সবাইকে পরাস্ত করে মুক্ত হয়ে গেছে। এখানে চার্লির অবস্থা খুব খারাপ হয়েছিল। জ্ঞান হারানোর আগে সে তার মা রিটাকে জানিয়ে দেয় যে গ্র্যান্ডমাকে এই দানবটি শেডের মধ্যে কোনায় ঝুলিয়ে রেখেছে এবং তিনি এখনও জীবিত আছেন। এটা শোনার পর রিটার মাথা খারাপ হয়ে গেল। তার মাথায় একটি নতুন চিন্তা এলো। এলেনের পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা সে ভুলে গেল। সে ভুলে গেল যে সকালে তাদের খুব নিঃশব্দে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বরং এখন তার মাথায় একটি নতুন পরিকল্পনা তৈরি হতে লাগলো যে তাকে যে কোনো মূল্যে তার মাকে বাঁচাতেই হবে। সে বেনকে বলল যে তুমি চার্লির কাছেই থাকো, আমি আমার মাকে বাঁচাতে যাচ্ছি। বেন চার্লির কাছে ছিল এবং সে দেখল যে ধীরে ধীরে চার্লির ক্ষতস্থান থেকে দাঁত বেরিয়ে আসছে, অর্থাৎ এখন পুরো পাশা উল্টে গেছে। সেও সংক্রমিত হয়েছে এবং সেও সেই দানবে পরিণত হচ্ছে। আর সম্ভবত এই কথা চার্লিও বুঝতে পেরেছিল। এসব বিষয় থেকে অজ্ঞাত রিটা এখন শেডে পৌঁছেছিল। নিজেকে লুকানোর জন্য সে একটি পানির ট্যাঙ্কে ঢুকে গেল এবং এর ভেতরে পানির আওয়াজ পুরো খেলাটাই বদলে দিল। সেই দানবটি দ্রুত এগিয়ে এসে রিটার উপর আক্রমণ করার আগেই পিছন থেকে এসে বেন আওয়াজ করে সেই দানবটিকে তার দিকে আকৃষ্ট করে নিল। এখন এই দানবটি বেনকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সে বেনের ওপর হামলা করার আগেই কেউ একজন বেনকে পেছন থেকে টেনে নিল। জানা গেল যে এই ব্যক্তি আর কেউ নন, বরং তার বাবা এলেনই ছিলেন, যিনি এখনও কোনো মতে সেই দানবের হাত থেকে বেঁচেছিলেন। তিনি বেনকে এখান থেকে পালিয়ে যেতে বলেন এবং আরও একবার তার বাচ্চাদের বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করার কথা ভাবেন। বেনের এখান থেকে চলে যাবার পর তিনি নিজেই আওয়াজ করলেন এবং দানবটি এখন খুব রাগে তাদের ওপর আক্রমণ করল। এইবার সেই দানবটি এলেনের ওপর এতবার নির্মমভাবে আঘাত করেছিল যে তার পুরো নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে এসেছিল। এটা দেখার পর রিটার জ্ঞান প্রায় চলে গেল। সে কাঁদতে শুরু করল, কারণ সে এখন জেনে গিয়েছিল যে তার স্বামীর জীবন তো চলেই গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার মায়েরও একই পরিণতি হতে চলেছে। এখানে রিটার কাছে এখন ভালো বিকল্প এটাই ছিল যে সে এখন তার মায়ের বদলে তার ছেলে বেনের জীবন বাঁচাক। রিটা তার ছেলেকে বাঁচানোর জন্য এখান থেকে দূরে দৌড়ে পালাতে শুরু করল এবং জোরে চিৎকার করল
যাতে সেই দানব দৌড়াতে দৌড়াতে সেই ট্রাকে চলে এলো যার ভেতরে হঠাৎ করে সেই দানবটিও চলে এসেছিল। অন্যদিকে বেন এখন কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে শেষবারের মতো তার বাবার সাথে দেখা করতে গেল এবং দেখল যে তার ভেতরে এখনও সামান্য প্রাণ অবশিষ্ট ছিল। তিনি শেষ সময়ে তার ছেলে বেনকে বলতে লাগলেন, তুমি এখন থেকে চলে যাও, তুমি নিজের জীবন বাঁচাও। বেনের অবস্থা এখন আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। একদিনেই তার পুরো জীবনটাই পাল্টে গিয়েছিল। তার মা, বাবা, বোন সবাই মারা গিয়েছিল। তার বাবার মৃত্যুর পর সে তার বাবাকে ছেড়ে তার গ্র্যান্ডমার বাড়িতে পৌঁছালো, যেখানে সে চার্লিকে বন্ধ করে গিয়েছিল। এখানে এসে সে দেখল যে চার্লি নিজেকে পুরোপুরি শেষ করে দিয়েছে, কারণ সে জেনে গিয়েছিল যে যদি সে না মরে তাহলে সে একটি দানবে রূপান্তরিত হবে। তার বোনকে মৃত দেখে তার ভেতরে রাগের আগুন জ্বলে উঠল। সে এখন প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে লাগল এবং তার গ্র্যান্ডমার বাড়ি থেকে বন্দুক তুলে নিল। বেনের এখন তার জীবনের প্রতি কোনো পরোয়া ছিল না। যেই সে ট্রাকের দরজা খুলল এবং দানবটি বাইরে বেরোনোর আগেই এখানে তার ভাগ্য খুলে গেল। আর্মিরা এখানে পৌঁছে গিয়েছিল সেই দানবটিকে ধরার জন্য, কিন্তু এই কাজটি তাদের অনেক আগেই করে দেওয়া উচিত ছিল। তবে তাদের আসার আগেই সেই একা দানবটি পুরো শহরকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেছিল। এখন আর্মির একজন সৈনিক বেনকে সেই দানবটি থেকে দূরে সরিয়ে দিল। সে পাগলের মতো আচরণ করছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি চলছে। সে যখন তার বাহু দেখল তখন তার বাহুর ভেতর থেকেও এখন দাঁত বেরিয়ে আসতে শুরু করেছিল। এর মানে হলো যে সেও সংক্রমিত হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই একটি দানবে পরিণত হতে চলেছিল। এখানে দেখানো হলো যে আর্মিরা ট্রাকের ভেতরে গিয়ে সেই দানবটিকে খতম করে দিয়েছিল, কিন্তু তারা এটা জানত না যে কিছুক্ষণের মধ্যেই তাদের মুখোমুখি আরও একটি দানবের সাথে হতে চলেছে। আর এখন এর পর কি হবে? এই শহরের পর কি এই দানবটি পুরো বিশ্বকে শেষ করতে পারবে, নাকি সেই দানবটির মতোই এটিও মারা যাবে? এই রহস্যের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।